না না, সেটা তো থাকবেই। যেমন ডক্টর ইউনূস 3 দিন আগে বা 2 দিন আগে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করে গেছে, জি। সেটা তো একটা বিস্ফোরা বর্তমান নির্বাচিত সরকারের জন্য, জনাব তারেক রহমানের জন্য। এটা কার্যকর না করলে আমেরিকা কি তারা ছেড়ে দেবে? তাই এসব অশনি সংকেত। আমি এজন্যই তাকে সতর্ক হতে অনুরোধ করছি। আর সংবিধান বাতিল না হলে ইউনূসের সরকার হয় কি করে? যেমন আপনারা বলেন, আমি শুনি যে শেখ হাসিনা পালিয়ে গেছে, অনেকগুলো কথার কিন্তু অর্থ নাই। শেখ হাসিনা পালায় কি করে? জঙ্গি বিমানে তিনি যে ইন্ডিয়ান বিমানবন্দরে ভারতে নামলেন, পলাইলো কি করে? পলাইছে ওবায়দুল কাদের না বায়তুল কাদের এরা। আমরা তো বাঙালিত্ব হারিয়ে ফেলেছি, বাংলাদেশি হয়ে গেছি। পাকিস্তানি কায়দায় আমরা বাংলাদেশি হয়ে গেছি। মুনিমুরকির কি এক দাম হয়? হাতি ঘোড়া গেরোতল চামচিকা কয় কতজন, কত লোকই তো কত গবেষণা করেছে। 5ই আগস্টের বিকেল বেলায় কিন্তু ওই বুভুক্ষরা দখল করেছে, ক্ষমতায় না গিয়ে। আর এখন যখন ক্ষমতায় আছে, তখন কি করবে আমি তা বুঝতে পারতেছি। বঙ্গবন্ধু পারে নাই লুটেরাদের বন্ধ করতে, জিয়াউর রহমানের হাতে সেনাবাহিনীর থেকে শুরু করে জনগণ বহু কিছু ছিল, পারেনি। এরশাদ পারেনি, খালেদা পারেনি, হাসিনা পারেনি। আমি আশা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, জনাব তারেক রহমান, বাবা বললাম না কারণ সে যদি মনে করে যে আমাকে ছোট করলো, আমি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা কতটা পারবে সেটা আমি জানি না, তবে আমি আশা করব সে সফল হোক। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অতিথি হিসেবে যুক্ত রয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী। জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং শুরুতেই আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। আহ, আমি শুরুতেই একটি বিষয়ে, যদিও এর সাথে রিলেট করা যায়, সেই হিসেবে আমি প্রশ্ন করছি যে ডক্টর ইউনূসের সরকারের সময় আমরা দেখেছি মুক্তিযোদ্ধারা নানান ভাবে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন এবং মঞ্চ ৭১ একটি অনুষ্ঠানে আপনার উপরে মব সৃষ্টি করা হয়েছিল, মুক্তিযোদ্ধাদের উপরে মব সৃষ্টি করা হয়েছিল, তার মধ্যে আমিও ছিলাম, আমাদেরকে আটক করা হয়েছিল। সেই দিনের অনুভূতি সম্পর্কে সম্ভবত আপনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। আপনার সেই দিনের অনুভূতিটাকে একটু ছোট করে বলবেন? ধন্যবাদ। আমি সাধারণত 2015 সালের পরে নিজের অনুভূতি সম্পর্কে কোনো মতামত দেই না। আচ্ছা। কারণ আমার মতামত অন্যের অনুভূতিতে বড় আঘাত লাগে, যে নিয়ে একটা হট্টগোল শুরু হয়। আমি এই বয়সের হট্টগোলের মধ্যে যেতে চাই না। সেই জন্যই আমি সাধারণত অনুভূতি প্রকাশ। কিন্তু আপনি যখন প্রশ্ন করলেন, কারণ 28শে আগস্ট সেই অনুষ্ঠানে আপনি লাঞ্ছিত হয়েছিলেন, আমি অপমানিত বলবো না, কারণ আমরা যারা মানুষের অধিকারের কথা বলি, মানুষের সম্মানের জন্য লড়ি, তারা অসম্মানিত হই সম্মানিত হওয়ার জন্যই। কারণ মানুষ সম্মানিত হলেই, আমরা যারা মানুষের ভালোবাসায় শিখত, তারা সম্মানিত বোধ করি। তাই সেদিনের অনুভূতি আমার মিশ্র। যে 5ই আগস্ট 24-এ যে একটা চক্রান্ত, এই চক্রান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব করে নাই। যে সাধারণ মানুষ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে উত্তপ্ত হয়েছিল, বিরক্ত ছিল, ক্ষুব্ধ ছিল, তাদের অনুভূতি সঠিক ছিল।
কিন্তু যারা জুলাই আন্দোলনকে বগল দাবা করে নিল, তাদের লক্ষ্য ছিল জাতীয় মুক্তির লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ ৭১কে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া, তার জন্য মিথ্যা অপবাদমূলক অপপ্রচার করা। তাই সেদিন আপনি এবং আমি এবং অন্যরা যারা লাঞ্ছিত হয়েছি বলে অনেকে মনে করে, তাদের এটা প্রাপ্য ছিল। আমি যথাযথভাবে মনে করি যে আমরা সঠিক জায়গায় মঞ্চ ৭১ আঘাত করেছিল বলেই আমরা প্রত্যাঘাতের শিকার হয়েছিলাম। আপনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, আমিও কয়েকদিন কারাগারে ছিলাম, আমাদের অনেক সহকর্মীরা কারাগারে ছিলেন। তাই এটা প্রত্যেকটি ক্রিয়ার প্রতিক্রিয়া। আমরা একটা ক্রিয়া করতে গিয়েছিলাম, সেটা জনস্বার্থে, বাঙালির স্বার্থে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে, যারা গণমানুষের অধিকারকে পদদলিত করতে চায়, ভূতপিষ্ট করতে চায়, বিপদগামী করতে চায়, তারা তাদের প্রতিক্রিয়া দেখাইছে। তাই আমার মধ্যে কোনো বিরূপ অনুভূতি নেই, বরঞ্চ আমি আনন্দ অনুভব করি যে আমি জাতীয় মুক্তির লক্ষ্যে যে জাতীয়তাবাদী আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে করেছিলাম, জাতীয় মুক্তির লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম, এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যে আমি সম্পৃক্ত ছিলাম, এটি তার একটি ধারাবাহিকতা। এজন্য আমি মঞ্চ ৭১ যারা সংগঠিত করেছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে একটা বড় ষড়যন্ত্রের সময় আমরা যে সঠিক কাজটি করার দরকার ছিল জাতির জন্য, আমরা তাতে অংশগ্রহণ করেছিলাম। আপনি জীবনের ঘাত প্রতিঘাত নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসেছেন, এবং নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিটা মানুষ আপনার সম্বন্ধে জানেন, এবং বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি সেই জায়গা থেকে প্রশ্ন করছি। আপনি অবশ্যই আপনার জায়গা থেকে খুব চমৎকার উত্তর দিয়েছেন, যেতে আপনি বিস্মিত হননি, অবাক হননি, লাঞ্ছিত হয়েছেন, অপমান বোধ করেননি, যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। কিন্তু এই যে স্বাধীনতা ৫৫ বছর পর এসে এবং আপনার জীবন সামনে, যখন আপনার বয়স ৮৯ বছর, এর আগে কি আপনারা কখন ভেবেছেন যে মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীন বাংলাদেশে এইভাবে লাঞ্ছিত হতে হবে? কখনো কি ধারণার মধ্যে ছিল? হ্যাঁ, ছিল। কারণ আচ্ছা। আমি মুক্তিযুদ্ধ করব, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবেন, মুক্তিযুদ্ধকে সমুন্নত করতে তৎপর হবেন যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা মানুষের অধিকার হরণ করতে চায়, তারা আপনাকে আঘাত করবে না, এটা তো হতে পারে না। তাই আমি এই জন্য প্রস্তুত ছিলাম এবং এখনো প্রস্তুত আছি, আল্লাহর রহমত। এইবার আমার মূলত যে প্রশ্নটি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি যে কারণে, সেটা হচ্ছে যে ২৪-এর গণ অভ্যুত্থান, সেটি কারো কারো দৃষ্টিতে ঠিক ছিল যে শেখ হাসিনা সরকার যেভাবে বছর পর বছর প্রতিটা ইনস্টিটিউশন নষ্ট করে দিচ্ছেন, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা, অনেকের যে অভিযোগ, সেই জায়গা থেকে আহ সেই আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা অন্তত প্রয়োজন ছিল, সেই জায়গা থেকে সেই আন্দোলনকে কেউ কেউ সমর্থন জানিয়েছিল। কিন্তু ৫ আগস্টের পর পর আমরা দেখলাম যে সেই আন্দোলনটা ছিল মুখোশ, ভিতরে অন্য অন্য দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র ছিল, এবং সেই ষড়যন্ত্রের মূল টার্গেট ছিল ৭১কে লক্ষ্য করে, বঙ্গবন্ধুকে লক্ষ্য করে, এবং আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেগুলো সবকিছুকে ধুয়ে মুছে ফেলার। এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম ডক্টর ইউনূসের শাসন আমলে ১.৫ বছর ধরে দেখেছি আমরা একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, ২৪-কে ৭১-এর উপরে স্থান দেওয়ার একটি চেষ্টা, এবং সেখান থেকে শুরু হয়েছে
জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদ উল্লেখ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে ভাতা দেওয়ার একটি চেষ্টা। আমরা দেখলাম ডক্টর ইউনূস সরকারের পর একটি নির্বাচিত সরকার এসেছে। বিএনপি সরকারের সময় আমরা দেখছি যে নতুন করে জানলাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকেই মুক্তিযুদ্ধের উপরে গবেষণার জন্য বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে 5 লাখ থেকে 25 লাখ টাকা অনুদান দেওয়া হবে, বেশ ভালো কথা। এর মধ্যে আবার জুলাই আন্দোলন নিয়েও যারা গবেষণা করবে তাদেরকে শহীদ বলে উল্লেখ করা হচ্ছে। তাদেরকেও মানে এই বিষয়ে গবেষণা যারা করবে তাদেরকেও 5 লাখ থেকে 25 লাখ টাকা অনুদান দেওয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে যে অনুদান দেওয়া হতেই পারে বা তারা দিতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নয়, কিন্তু কেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে মানে মুক্তিযোদ্ধাদের সঙ্গে 24-এর যারা আন্দোলন করেছে, যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে এক করে দেখার কোনো বিন্দুমাত্র সুযোগ আছে? আপনি আমি এক করে দেখতে না চাইলেও কিছু লোক এক করে দেখতে খুব আনন্দ পায়। হুম ওই যে বাংলাদেশে আজকে তো বাংলাদেশের কথাবার্তা তেমন নয়, আমরা তো বাঙালি তো হারিয়ে ফেলেছি, বাংলাদেশি হয়ে গেছি। পাকিস্তানি কায়দায় আমরা বাংলাদেশি হয়ে গেছি। তাই আজকাল শব্দও কিন্তু অনেকগুলো পরিবর্তন হয়েছে। আমরা আজকাল বয়ান বলি, আমরা আজকাল আজাদি বলি, আজকাল আমরা ইনকেলাব বলি। আমার কিন্তু শব্দের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শব্দ প্রয়োগের যে লক্ষ্য সেই সম্পর্কে আমার যত ভাবনা, এইটা একটা বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা। যদি প্রচেষ্টা বলি ওদের কম হীন প্রচেষ্টা। এটা তো প্রতিপক্ষ করেই যাবে, গবেষণা করুক। মুনিমুরকির কি এক দাম হয়? হাতি ঘোড়া গেরোতল চামচিকা কয় কতজন, কত লোকই তো কত গবেষণা করেছে। মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই, ঘোষণা করেছে আরেকজন। এসব কথাও তো সেই কবে থেকে চলছে। এই নিয়ে আমি কিন্তু খুব বিব্রত বোধ করি না, শঙ্কিতও নই। এটি ইতিহাসের শিক্ষা। আমরা ইতিহাস পাঠ করি কিন্তু ইতিহাসের শিক্ষা গ্রহণ করি না। তো আমি এখন দুশ্চিন্তাগ্রস্ত যে আমাদের গতি তো দুর্গতিতে রূপান্তরিত হতে যাচ্ছে। কেননা গতির উৎস হলো জ্বালানি, আমাদের জ্বালানি বন্ধ হয়ে যাচ্ছে না। আজকে পৃথিবী তো একটা অস্থিরতার মধ্যে আছে। বাংলাদেশ তো পৃথিবীর বাইরে নয়। তাই আন্তর্জাতিক যে চক্রান্ত, আজকে মধ্যপ্রাচ্যে উপসাগরীয় যে যুদ্ধ, ইরানের উপর আক্রমণ, এটা তো ইরানের উপর শুধু আক্রমণ নয়, এটা সাম্রাজ্যবাদী শক্তির বিশ্বকে পদানত রাখার যে ষড়যন্ত্র, তারই প্রধান অংশ। তো এই ক্ষেত্রে বাংলাদেশে এরা কি করলো? আর আমি কিন্তু কোন সরকারকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, বঙ্গবন্ধুর সরকার থেকে আজ পর্যন্ত যত সরকার, ওই সরকারের মাথায় কে বসে রয়েছে? সে বঙ্গবন্ধু, না জিয়াউর রহমান, না খালেদা, না এরশাদ, না হাসিনা, না তারেক? এটা আমার কাছে বিবেচ্য নয়। বিবেচ্য হলো যারা কর্মসূচি, রাষ্ট্রীয় সিদ্ধান্ত কার্যকর করেন, তারা কারা? তারা তো একই রয়ে গিয়েছেন। অতএব ভালো কিছু হবে, ষড়যন্ত্র হবে না, মানুষকে বিভ্রান্তির অতলে নিক্ষেপ করার চালাকি চতুরতা হবে না, এটা আশা করি কেন। তাই আমি খুব বড় আশা করি না। যেমন আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছে,
নির্বাচনটা খুব শান্তিপূর্ণ পরিবেশে জি। হয়েছে বটে, কিন্তু শান্তি এটা কবরের শান্তি। শান্তিপূর্ণ হলেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় না। একটা ভয়ের আবহের মধ্যে নির্বাচন হয়েছে, এবং শেখ হাসিনার তিনটি নির্বাচনে যারা পরিচালনা করেছিল তারাই তো হরে ধরে এ নির্বাচনও পরিচালনা করেছে। তাই এই নির্বাচন, নির্বাচিত সরকার নিয়ে আমার যে খুব একটা আশা তা না, তবে আমি প্রার্থনা করি যারা নির্বাচিত হয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তারা সঠিকভাবে রাষ্ট্র চালান। না হলে অতীতে যা হয়েছে তার চেয়ে আরো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। এই কথাটা সবার মাথায় রাখা দরকার। হতে তাদের পারে। চিন্তা করা দরকার যে স্বাধীনতা যুদ্ধ ৭১, আমি কিন্তু মুক্তিযুদ্ধ বলি না ৭১কে, আমি ৭১কে মহান জাতীয় মুক্তির লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ ৭১ বলি, কারণ ওটা সশস্ত্র যুদ্ধ। তারপর থেকে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছি। স্বাধীন না হলে মুক্ত চিন্তা করা যায় না, আর মুক্ত চিন্তা করতে মনন চৈতন্য, সাংস্কৃতিক চেতনা, অর্থনৈতিক সামাজিক বিকাশ অতীব প্রয়োজন। তাই এই কাজগুলা আমরা মুক্তিযুদ্ধ করে যাচ্ছি বর্তমানে। তাই সেই মুক্তি চেতনাকে বিপদগামী করতে, বিভ্রান্ত করতে, ধামাচাপা দিতে স্বাধীনতা যুদ্ধ ৭১ আর জুলাই যুদ্ধ ৩৬, যাই বলুক, এগুলো তো হতেই পারে, হতে দিন। হতে দিব, তারপরে ঠিকানাটা কোথায়? মানে আপনি বলছিলেন নির্বাচন প্রসঙ্গ যখন এলোই, আমি একই সঙ্গে দুটো প্রশ্ন করতে চাই। একটি হচ্ছে যে 2024-এর যে বিতর্কিত নির্বাচন, যখন সব আমি দামি নির্বাচন হচ্ছে, তার মধ্য দিয়ে আপনি আপনার আসনে টাঙ্গাইল থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু 2026-এর যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে আপনি পরাজিত হলেন। এটির একটি ছোট্ট, নিশ্চয়ই কারণ আছে, ছোট করে একটু ব্যাখ্যা চাইছিলাম যে 24-এর নির্বাচনে যখন আমি ডামি নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগের জয় জয়কার, তখন আপনি আপনার আসন থেকে স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচিত হলেন, কিন্তু 26-এর নির্বাচনে পরাজিত হলেন। এর অন্তর্নিহিত কোনো গুরু রহস্য আছে নাকি? রহস্য না, একেবারে দিব্য বিষয়। আর যেটা বলছেন জয় পরাজয়, আমি কোনো জয়কেই নিজের জয় মনে করি না, জনগণের জয়। কোনো পরাজয়কেও আমার নিজের ব্যক্তি পরাজয় মনে করি না, জনগণের পরাজয়। 24-এর প্রেক্ষাপট ছিল একরকম, আর 26-এর প্রেক্ষাপট আরেক রকম। 24-এ আপনাকে মনে রাখতে হবে আমি কিন্তু মুজিববাদী, ঘটনা যাই হোক আমি মুজিববাদী। মুজিবের অনুগমন, অনুসরণ, মুজিবের ভুল ত্রুটি সহ আমার জীবনে প্রতিফলিত। তো 24-এর নির্বাচনে কোনো ভয়ের আবহ ছিল না। যারা আমার সঙ্গে কাজ করেছে তারাও মুজিববাদী, যারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছে তারাও মুজিববাদী। তবে তারা ছিল দুর্নীতিপরায়ণ, দুর্বৃত্ত, আর আমাকে যারা সমর্থন করেছে তারা ছিল সত্যিকার অর্থেই মুজিববাদী। সেই জন্য জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে আমার পক্ষে রায় দিতে পেরেছে, ভোট প্রয়োগ করতে পেরেছে। ভোট ডাকাতি হয় নাই, ভোট কারচুপি হয় নাই 24-এ আমার নির্বাচনী এলাকায় অন্তত। এবং আমার নির্বাচনী এলাকা বলবো কেন, আরো তো 62টি নির্বাচনী এলাকায় দেখা গেছে যে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছে।
তো আমি যেটা বলছিলাম যে এবার প্রথম থেকেই শুরু হয়েছে ভয়ের আবহ। আর আমি নির্বাচনে জয় পরাজয়ের জন্য যাইনি, আমি গিয়েছিলাম, আমার ধারণা ছিল যে এই পরিস্থিতিতে এই মগের মুল্লুক আর মবের মুল্লুকে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হতে পারে না। এইটা পরের মুখে ঝাল না খেয়ে নিজে, যেহেতু আমার কোনো দল নাই, আমি নির্বাচনে সহজেই প্রার্থী হতে পারি, আমি প্রার্থী হয়েছি। আমার জন্য যেটা আনন্দের এবং গৌরবের এবং মহিমার বলবো, সেটা হলো যে লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাসি মুখে এসে আমার সঙ্গে কোলাকুলি করে বলেছে যে দাদা আপনি ভোটে দাঁড়িয়েছেন, আমাদের ভোট দেওয়ার একটা জায়গা হয়েছে। তখনও আমি তাদেরকে বলেছি যে দেখো, আমি ভোটে দাঁড়িয়েছি, তোমাদের ভোট দেওয়ার জায়গা হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই। তোমরা ভোট দিতে পারবে কিনা সেখানে আমার সন্দেহ আছে। এবং আমি, আপনি ভেবে দেখুন যে আমরা খুব পুনর্নির্বাচনে এই কালিহাতি নির্বাচনী এলাকায় 133 টাঙ্গাইল 4-এ 1.5 লাখের উপর ভোট সংগ্রহীত হয় নাই, কিন্তু 26-এর নির্বাচনে 2,33,000-এর উপর ভোট সংগৃহীত হয়েছে। এটা কিভাবে হলো? ভয়ের আবহের কারণে। যারা আওয়ামী লীগ সমর্থক, গ্রামে তো সহজেই জানা যায় কে আওয়ামী লীগের পক্ষে ভোট দেবে, কে বিএনপির পক্ষে দেবে, কে জামাতের পক্ষে। স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু, গ্রামের কর্মীরা বোঝেন যে ও আওয়ামী লীগরে দেবে, ও বিএনপিরে দেবে। তাই ঘটনা হয়েছে, কেউ আসতেই পারেনি। ভোট কেন্দ্র তাদের দখলে ছিল। বেলা 8:30টার থেকে, ভোট শুরুর পর থেকেই ভোট কেন্দ্র দখলে ছিল। আমি বারবার সহকারী রিটার্নিং অফিসার, জেলার এসপি কে টেলিফোন করে বলেছি, তারা বলেছে দেখব। মজার হলো যে মেশিন গান উঁচিয়ে যারা রাস্তায় টহল দিচ্ছিলেন, বিভিন্ন এলাকায় প্রদর্শনী করছিলেন, তাদের ছত্রছায়ায় কিন্তু ভোট কেন্দ্রগুলো দখল হয়ে গেছে। তাই আমি অন্যর কথা বলবো না। 133 টাঙ্গাইল 4-এ ভোটাররা ভোট দিতে পারেনি। তাই তাহলে এই আমার একটা পরিস্থিতি। সাপ্লিমেন্টারি কোশ্চেন, যদি আপনি আগে থেকে বুঝে থাকেন যে এবার নির্বাচনটা সুষ্ঠু হবে না, কারচুপি হবে এবং ভয়ের একটা আবহের মধ্যে দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাহলে আপনি সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কেন করলেন? এই যে আমি তার জবাব দিলাম, আমি যদি প্রতিদ্বন্দ্বিতা না করতে পারতাম, আপনার মুখে বা অন্য সাংবাদিকদের মুখে শুনে যদি কথা বলতাম, তাহলে তো তথ্য নির্ভর হতো না। আমি এখন আচ্ছা, জোর গলায় বলতে পারি সারা বাংলাদেশে কি হয়েছে তা জানি না, 133 টাঙ্গাইল 4-এ কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আমি যদিও এ পর্যন্ত কোথাও মুখ খুলিনি, কারণ কেউ আমাকে জিজ্ঞাসা করেনি। 12ই ফেব্রুয়ারির পরে কোনো সাংবাদিক জানতেও চাইনি ঘটনা কি। আপনি প্রথম ব্যক্তি, আপনাকে ধন্যবাদ যে আমাকে প্রসঙ্গক্রমে এই কথাটা বলার সুযোগ করে দিলেন, সেজন্য আবার আপনাকে অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি আজীবন, মৃত্যু পর্যন্ত থাকবো। অন্তত দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, দেশের সূর্য সন্তান আপনারা। আমার আরেকটা প্রশ্ন ছিল আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে, যে আপনি বলছিলেন যে এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে পারে। আমি যদি না মানে ঠিক বুঝে থাকি, এমনটা বলার চেষ্টা করছিলেন। যদি তাই হয়ে থাকে, সেটি কেমন চিত্র হতে পারে, কেন আপনি এই আশঙ্কা করছেন? ভয়াবহ বলছি, খুব সহজ করে বলি। আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এদেরকে কিন্তু খুব আলাদা করে দেখি না। এরা একই
অবস্থান থেকে এসেছে, তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাগত অবস্থান একই রকম। এরা মামাতো, চাচাতো, খালাতো, ফুফাতো ভাই বোন। হ্যাঁ, তা এদের চরিত্র বৈশিষ্ট্য এক। তো 15.5 বছর যারা কিছু করতে পারেনি, 5ই আগস্টের পরে আওয়ামী লীগ যেসব জিনিস দখল করে রেখেছিল, সেই সব অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডের জায়গাগুলো 5ই আগস্টের বিকেল বেলায় কিন্তু ওই বুভুক্ষরা দখল করেছে, ক্ষমতায় না গিয়ে। আর এখন যখন ক্ষমতায় আছে, তখন কি করবে আমি তো বুঝতে পারতেছি। বঙ্গবন্ধু পারে নাই লুটেরাদের বন্ধ করতে, জিয়াউর রহমানের হাতে সেনাবাহিনীর থেকে শুরু করে জনগণ বহু কিছু ছিল, পারেনি। এরশাদ পারেনি, খালেদা পারেনি, হাসিনা পারেনি। আমি আশা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব, জনাব তারেক রহমান, বাবা বললাম না কারণ সে যদি মনে করে যে আমাকে ছোট করলো, আমি জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা কতটা পারবে সেটা আমি জানি না, তবে আমি আশা করব সে সফল হোক। ডক্টর ইউনূস সরকারের যে 18 মাস, সেটি সম্বন্ধে আপনার কোনো মন্তব্য আছে? এবং আপনার কি মনে হয় ডক্টর ইউনূস সরকারের সাথে সরকার তো এই না, উপদেষ্টা পরিষদ, ওটা সরকার হলো কবে? সংবিধান কি বাতিল হয়েছে? আর সংবিধান বাতিল না হলে ইউনূসের সরকার হয় কি করে? যেমন আপনারা বলেন, আমি শুনি যে শেখ হাসিনা পালিয়ে গেছে, অনেকগুলো কথার কিন্তু অর্থ নাই। শেখ হাসিনা পালায় কি করে? জঙ্গি বিমানে তিনি যে ইন্ডিয়ান বিমানবন্দরে ভারতে নামলেন, পলাইল কি করে? পলাইছে ওবায়দুল কাদের না বায়তুল কাদের এরা। হুম হুম জি কিন্তু সেক্ষেত্রে তেমনি অনেকেই বলে কি ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ। আর উপদেষ্টা পরিষদরা ভালো কিছু করবে আমি তো কোনোদিন আশা করি নাই। উপদেষ্টাদের বড় অংশ ভাড়াটিয়া, এবং তারাও বিভিন্ন জায়গার থেকে ভাড়া করে লোক নিয়ে এসেছে। তাই আমি ওই এই উপদেষ্টা পরিষদের কি করেছে এটা নিয়ে, আর আমরা দুজনেই তো উপদেষ্টা পরিষদের মেহেরবানিতে রাষ্ট্রীয় আতিথ্য গ্রহণ করেছিলাম, তাই না? হুম, জি জি তাহলে আমার শেষ কোশ্চেন, আপনার মন্তব্য জানতে চাই। সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, সরকার বলি আর না বলি, তিনি তো নেতৃত্বে ছিলেন সরকারের বা উপদেষ্টা পরিষদের, এবং তার সাথে নিশ্চয়ই অনেক ধরনের ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রগুলো তিনি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আপনার কি মনে হয় তারেক রহমান এখনো প্রধানমন্ত্রী, মানে এই মুহূর্তে প্রধানমন্ত্রী হিসেবে থাকলেও ডক্টর ইউনূসের ষড়যন্ত্রগুলো রয়েছে, বা ডক্টর ইউনূসকে সামনে রেখে দেশ বিদেশি ষড়যন্ত্র এখনো পর্যন্ত রয়েছে কিনা? না না, সেটা তো থাকবেই। যেমন ডক্টর ইউনূস 3 দিন আগে বা 2 দিন আগে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করে গেছেন, জি সেটা তো একটা বিস্ফোরা বর্তমান নির্বাচিত সরকারের জন্য, জনাব তারেক রহমানের জন্য। এটা কার্যকর না করলে আমেরিকা কি তারা ছেড়ে দেবে? তাই এসব অশনি সংকেত। আমি এজন্যই তাকে সতর্ক হতে অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ জনাব আব্দুল লতিফ আপনাকে সিদ্দিকী। ধন্যবাদ, জি, বিশেষ আপনি করে ভালো থাকবেন। ধন্যবাদ যে আপনি আমাকে আমার অনুভূতি প্রকাশের সুযোগ দিলেন। জি, এভাবে বললে আমরা লজ্জিত হই। আপনাদের মধ্যে সূর্য সন্তানদের সামনে আমরা সবসময় অবনত থাকতে চাই। আমরা আপনাদের কাছ থেকে কোনো ধরনের অভিনন্দন পেতে চাই না, আপনাদের দিক নির্দেশনা চাই। এটি হচ্ছে চরম বাস্তবতা। আপনি ভালো থাকবেন, আপনি দীর্ঘায়ু হন। দর্শক, কোনো আপনারা যারা ভয়ের শুনছিলেন, কিছু নাই, আপনাদের ধন্যবাদ। সব কিছুতেই অগ্রগতি, দুর্গতির মধ্যেই অগ্রগতি। কোনো সমস্যা আমি মনে করি না, আমরা ঠিক, এগিয়ে যাব। আমরা জয় আপনাদের বাংলা। হতে চাই। আপনি ভালো থাকবেন। জি, ভালো থাকবেন জয় দর্শক, বাংলা। আপনারা ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।